চোখ মুখ গম্ভীর করে বসে আছে আরাবি। তীক্ষ্ণ চোখে একটু পরপর জায়ানকে দেখছে আর হাঁচি দিচ্ছে ক্রমাগত। উপর হয়ে শুয়ে জায়ান আরাবিকেই দেখছে। ঠোঁটে তার হাসি বিদ্যমান। ওকে এইভাবেই হাসতে দেখে আরাবি তেতে উঠে বলে, একদম হাসবেন আপনি, খারাপ লোক কোথাকার। সুযোগ দিয়েছি বলে আপনি আমার সাথে এমন করবেন? হাঁচি দিতে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। বলতে বলতে আবার হাঁচি দিয়ে বসলো আরাবি। পরপর আরো দু তিনটে দিয়ে দিল। এবার জায়ানের খারাপ লাগলো। তত্তরিয়ে উঠে বসলো সে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আই এম সরি। কি করব বলো, অনেক দূরে ছিলাম তোমার থেকে। তার উপর তোমাকে এমন ওই অবস্থায় দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। শুভ্র তোয়ালে জড়ানো ফর্সা শরীর তোমাকে কি যে আবেদনময় লাগছিল, বলে বুঝাতে পারবো না। জায়ানের কথায় আরাবির লজ্জা লাগলেও তা জায়ানকে বুঝতে দিল না। বরঞ্চ আরো রাগ দেখিয়ে বলে, আমার অত বোঝা লাগবে না। আগামী 1 সপ্তাহ আমার কাছে আসবেন না আপনি। একদম দূরে থাকবেন। দূরে মানে বুঝেন তো, দূরে। লাস্ট লাইনটা টেনে টেনে বলল আরাবি। জায়ান চোখ ছোট ছোট করে তাকালেও আরাবির দিকে। তারপর দাম্ভিকতার সহিত বলে, আমার কথা না হয় বাদই দিলাম, তুমি থাকতে পারবে আমার থেকে দূরে? রাতে পিন পিন করে কে আসে আমার কাছে আমার বুকে শোয়ার জন্য? এই পর্যায়ে এসে থেমে যায় আরাবি। দিক দিশা না পেয়ে বলে, আমি ওই শুধু আপনার একটু বুকেই তো ঘুমোতে চাই, তাই বলে আপনি আমায় এভাবে তা নিয়ে খোঁটা দেবেন? আরে তুমি তো উল্টো বুঝছো, আমি সেটা বলিনি। জায়ান বুঝাতে চেষ্টা করলো আরাবিকে। আরাবি মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ বুঝি বুঝি। আরাবি অন্যদিকে ফিরে গেল। জায়ান এবার হাত বাড়িয়ে টেনে আনলো আরাবিকে। আরাবি হক চুকে গেল। থেমে থেমে বলে, আরে কি করছেন, ছাড়ুন আমায়। জায়ান আরাবির কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, মুখ ফুলিয়ে থাকবে না একদম। এইভাবে মুখ ফুলিয়ে থাকলে তোমার গাল দুটো টমেটোর মতো হয়ে যায়, তখন আমার কামড় দিতে ইচ্ছে করে। আরাবির গালে স্লাইড করলো জায়ান। লজ্জা পেল আরাবি। দু হাতের সাহায্যে জায়ান থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপর বলল, হয়েছে, আর বলতে হবে না। আপনার লাগাম ছাড়া কথাবার্তা এই জীবনে বন্ধ হবে না, আমি জানি। লুচু জানি কোথাকার। লুচু বলবে না একদম, তাহলে কিন্তু লুচুগুটি আবার শুরু করব। জায়ানের কথায় ভয় পেয়ে যায় আরাবি। না বলে চিৎকার করে দ্রুত কম্বল দিয়ে নিজেকে ঢেকে ফেলে। আরাবির এমন বাচ্চামো দেখে হেসে ফেলে জায়ান। রুমময় ঝঙ্কা তুলছে জায়ানের হাসি। আরাবি কম্বল একটু উঠিয়ে উকি দিল জায়ানের দিকে। জায়ানের প্রাণ খোলার হাসিটুকু মুগ্ধ নয়নে মন ভরে দেখে নিল। লোকটার হাসি মারাত্মক সুন্দর। জায়ান সচরাচর এমনভাবে হাসে না। লোকটা কি জানে তাকে হাস্যরত অবস্থায় ঠিক কতটা সুদর্শন দেখায়। এই যে আরবের বক্ষস্থলে চিনচিনে ব্যথা হচ্ছে জায়ানের এই হাসি দেখে, যাকে বলে সুখের ব্যথা। জায়ান হাসি থামালো। তারপর কম্বল সরিয়ে টেনে উঠালো আরবিকে। আরবি কিছু বলবে তার আগেই দরজায় করাঘাত হলো। আরবি সরে আসলো দ্রুত। জায়ান নিজেকে ঠিক করে নিয়ে উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে দাঁড়িয়ে আছে নূর। জায়ান দরজা খুলতেই ও বলে, ভাইয়া, নিচে জিহাদ আঙ্কেলরা এসেছেন। তোমাকে আর ভাবিকে নিচে যেতে বলেছেন আব্বু। তুই যা, আমরা আসছি। নূর মাথা দুলিয়ে চলে গেল। জায়ান শান্ত চোখে তাকালো আরবির দিকে। আরবির কোনো ভাবান্তর দেখা গেল না। জায়ান জিজ্ঞেস করলো, নিচে যাবে? আরবি মাথা দুলিয়ে সায় জানালো। তারপর ধীর আওয়াজে বলে, আমায় একটু সাহায্য করুন উঠে দাঁড়াতে। আরবির কাছে এগিয়ে গেল জায়ান। তারপর আরবিকে কোলে তোলার জন্য দু হাত বাড়াতে আরবি পিছিয়ে যায়। জায়ান ভ্রু কুচকালো, বলল, সরলে কেন? আরবি নাকচ করলো। মাথা ঠিক আছে আপনার? নিচে সবাই আছে, আপনার কোলে করে আমি কিছুতেই নিচে যাব না। আমায় শুধু একটু ধরুন আপনি, তাহলেই হবে। Do you think I care about that? ইউ ডোন্ট কেয়ার বাট আই ডু, সো প্লিজ। ওকে, আসো। জায়ানের কণ্ঠে স্পষ্ট বিরক্ত। আরবি হেসে এগিয়ে আসলেও জায়ান দু হাতে যতটা সম্ভব আরবিকে সাহায্য করলো। আরবি জায়ানের নাক ফোলানো দেখে হেসে বলে, এইভাবে নিচে গেলে সবাই হাসবে। আসো, তাতে তোমার কি? উফ, যান। যাবই না আমি, খালি শুধু শুধু রাগ করে। জায়ান বলে, আমিই রাগ দেখাই, তাই না? তুমি কি করো? আমার কোলে উঠলে কি হবে? আপনি কি অবুঝ জায়ান? কেন এমন করেন? জানেন না আমার লজ্জা লাগে? আরবির কথায় জায়ান দুষ্টু হাসলো।
বলে, এত ভার লজ্জা ভাঙলাম, তাও লজ্জা শেষ হয় না তোমার। উফ, থামবেন আপনি। আরবির বাহুতে মুষ্টাঘাত করলো। হেসে দিল জায়ান। আরবিও হাসতে তা দেখে। এদিকে উপর থেকে হাস্যজল কপত কপতিকে দেখে চোখ জিরে গেল সবারই। জায়ান আর আরবি বাসর ঘরে আসতে জিয়াদ সাহেব বলে ওঠেন, কেমন আছিস আরবি মা? আরবির চোখ ভরে উঠতে চাইল, তাও নিজেকে সামলালো। আরবি জায়ানকে ইশারা করলো আর বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য। জায়ান মাথা দুলিয়ে সায় জানালো। তারপর জিহাদ সাহেবের কাছে গিয়ে আরবিকে বসিয়ে দিল। আরবির সাথে সাথে জিহাদ সাহেবকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো বাবা? তুই কেমন আছিস সেটা বল। তুই ভালো আছিস মানে আমিও ভালোবাসি। আরবি মুচকি এসে বলে, আমি অনেক ভালো আছি। আমি ভালো আছি মা। তোকে সুখে শান্তিতে দেখে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আরবি মুচকি এসে বলে। এদিকে মাথা নিচু করে বসে আছেন লিপি বেগম। ঠিক কিভাবে তিনি কথা বলবেন আরবির সাথে তা ভেবে পাচ্ছে না তিনি। মাথা উঁচু করে তো কারোর দিকে তাকাতেই তিনি পাচ্ছেন না। জিয়াদ সাহেব সেটা লক্ষ্য করেই তাকে ডেকে উঠলেন। লিপি, মেয়েটাকে বুকে নেবে না? লিপি বেগম ছলছল করে চোখে স্বামীর দিকেই তাকালেন। ফের আরবির দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে কেঁদে দিলেন। দুহাত জোর করে ডুকরে কেঁদে উঠে বললেন, আমাকে মাফ করে দে মা, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, ক্ষমা করে দে আমায় মা। তুই আমায় যে শাস্তি দিবি আমি সব মাথা পেতে নিব, তবুও আমায় ক্ষমা করে দে মা। আরবির সাথে সাথে লিপি বেগমের হাত দুটো আঁকড়ে ধরল। ধরা গলায় বলল, এভাবে বলবে না প্লিজ। তুমি যা করেছো এতে কোনো অন্যায় নেই। এই পৃথিবীতে কেই বা আছে যে অন্যের সন্তান, তাও আবার কুড়িয়ে পাওয়া, তাকে ছোট থেকে এত বড় করে? তুমি করেছো। সেইভাবেই হোক, যেভাবেই হোক আমাকে নিজের সন্তানের পরিচয় বড় করেছো। বাবা আর তুমি না থাকলে তো আমি সেই ছোট্টবেলায় ময়লার স্তূপে পড়ে থাকতাম, কাঁদতে কাঁদতে একসময় মরেই যেতাম। খাদ্য হতাম কাক শকুনের। বাবা আমায় বাড়ি নিয়ে গিয়েছে, তবে তুমি যদি আমায় গ্রহণ না করতে, বুকে টেনে না নিতে, তাহলে তো আমার ঠাঁই হতো না কোথাও। তাই মাফ চাইবে না আমার কাছে। উল্টো তুমি আমার জন্য যা করেছো তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে। লিপি বেগম নতমস্তকে বললেন, এভাবে বলিস না মা, এভাবে বলে আমাকে পর করে দিস না, তাহলে যে আমি মরে যাব। তোর সাথে আমি অনেক অন্যায় করেছি, তুই আমার জন্য যা করেছিস তা তো আমার পেট থেকে জন্ম নেওয়া সন্তানও আমার জন্য কোনোদিন করেনি। আমি একটু ব্যথা পেলে তুই সবার আগে ছুটে আসতি আমার কাছে, জ্বরে বিছানায় পড়ে কাটাতে থাকলে তুই এসে আমার মাথায় জলপট্টি দিতি। অথচ মেয়ের জন্য আমি তোর সাথে দিনের পর দিন অন্যায় করে গিয়েছি, সে মেয়ে তো ফিরেও তাকাতো না। আমায় পর করে দিস না রে মা, তুই আমার মেয়ে তুই আমার মা বলে ডাক না মা, মা বল। আরবি কেঁদে মা বলে লিপি বেগমকে জড়িয়ে ধরল। লিপি বেগমও জড়িয়ে ধরলেন আরবিকে। মামের মিলন দেখে সবার চোখে জল, অথচ ঠোঁটে তৃপ্তির হাসি। জিয়াদ সাহেব হাসি মুখেই বললেন, কি গো, মা মেয়ে কি খালি কাঁদবেই? হয়েছে তো। আরবি সরে আসলো। লিপি বেগমও চোখ মুছে সরে বসলেন। জিয়াদ সাহেব আবার বললেন, এইবার তাহলে উঠি। আরবিকে দেখতে এসেছিলাম, ও ঠিক আছে দেখেই আমার শান্তি। সে কি ভাই সাহেব, এটা হবে না, আজ এখানেই থাকবেন আপনারা। বলে উঠলেন সাথী বেগম। আরে কি বলছেন ভাবি, এটা হয় না। বাড়িটা খালি পড়ে আছে, আরে ফিহা যেমনই হোক আমার মেয়ে তো, ওকে একলা বাড়িতে রেখে কিভাবে থাকি বলেন তো? সাথী বেগম বলেন, তাহলে আজ রাতে ভোজন করিয়ে তবেই ছাড়বো। আর একটা কথাও না ভাই সাহেব। কিন্তু ফাহিম, ছেলেটা যে সন্ধ্যায় বাড়িতে এসেই আমাকে খুঁজবে। তার উদাসীনতার একটাই কারণ, তাহলে ফাহিম আগে কাজ থেকে ফিরেই ওনার খবর নিতেন। তার হাতের এক কাপ চা না হলে যেন চলেই না ফাহিমে। অথচ সেই ঘটনার পর থেকে যেন ছেলেটার মুখটাও দেখাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। ও যে কখন যায় আর কখন আসে কিছুই টের পান না তিনি। আর যেদিন ছেলেটাকে একটু দেখে, ওর সাথে একটু কথা বলতে গেলেই পায়ে মুখ ঘুরিয়ে চলে যায়। ভিতরটা কষ্টে পুড়ে যাচ্ছে ওনার।
তাও সবার সামনে স্বাভাবিক থাকলে মিলি বেগম বলেন, ফাহিমকে এখানে আসতে বলে দিন ভাবি, তাহলেই হবে। ও এসে খাওয়া দাওয়া করে একেবারে আপনাদের নিয়েই ফিরবে না হয়। মিলি বেগমের কথাটা সবারই যুক্তিগত মনে হলো, তাই জিয়াদ সাহেব রাজি হলে। তা দেখে নূরের মুখে হাসি ফুটে উঠল। সাথী বেগম বলেন, আরাবি মা, ফাহিমকে ফোন করে আসতে বলে দাও। আরাবি বলে, মা আমি তো ফোনটা রুমে রেখে এসেছি। এর মধ্যেই চট করে নূর বলে, আমি ফোন করছি। সবাই নূরের এত উত্তেজিত কণ্ঠ শুনেই অবাক হয়ে তাকালো। নূর ভরকালো ও থমকালো। নিজের বোকামি বুঝতে পেরে জিভ কাটলো। অতি খুশিতেই মাথাটা গেছে ওর। নূর বোকা বোকা হেসে বলে, আমি ফোন করছি। ভাবি তো ফোন আনেনি, মানে ওই আর কি। ফোন করো, বলিস জলদি আসতে। সাথী বেগমের স্বাভাবিক কণ্ঠে হাঁকছালো নূর। যাক, তাহলে কেউ সন্দেহ করেনি। না হলে কি একটা কাণ্ড হতো। ফাহিমকে ফোন করলো নূর, তা কেটে দিল ফাহিম। উল্টো মেসেজ করলো। ব্যস্ত আছি নূর, ক্লাস নিচ্ছি। নূর মেসেজটা পড়ে মুখ ফোলায়। ফাহিমকে মেসেজ দেয়, আমি সাধে দেইনি ফোন। আপনার সাথে এমনিতেও আমি কথা বলতাম না। সে তো আম্মু বলল তাই ফোন দিলাম। আম্মু মানে সাথে আন্টি? তিনি কি বলেছেন? আম্মু বলেছেন আপনাকে আমাদের বাড়িতে আসতে বলেছেন। আপনার বাবা মা মানে আমার হবু শ্বশুর শাশুড়ি আমাদের বাড়িতে এসেছেন ভাবিকে দেখার জন্য। এখন আম্মু তাদের যেতে দিবে না, আর আপনাকেও আসতে বলেছে। ডিনার করে একেবারে আঙ্কেল আন্টিকে নিয়েই ফিরবেন। আচ্ছা বুঝলাম, এবার আসবেন? না এসে পারা যায়, হবু শাশুড়ির হুকুম। ফাহিমের লাস্ট মেসেজে হেসে দিল নূর। তারপর আবার ফাহিম আসবে শুনে দৌড়ে এই রুমে চলে গেল। ভালোবাসার মানুষটার জন্য একটু সাজগোজ তো করাই যায়, তাই না? গাঢ় বেগুনি রঙের সুন্দর একটা গোল জামা পরেছিল নূর, সাথে হালকা পাতলা একটু সাজগোজ করে নিয়েছে। ফাহিম আসবে বলেই কথা। নূর মনের আনন্দে নিচে কুদে ঘর থেকে বেরিয়ে আসলো। উদ্দেশ্য নিচে বসার ঘরে যাওয়া। নূর নিচে এসে দেখে ফাহিম এসে পড়েছে এবং বেশ ভদ্রলোকদের মতো করে বসে আছে। হাতে তার চায়ের কাপ। একটু পরপর চায়ের কাপে চুমুক দিচ্ছে। নূর গিয়ে আরবির পিছনে দাঁড়ালো। ফাহিম একবার নূরকে চোখের পলক দেখে নিয়ে আবার নড়ে চড়ে সোজা হয়ে বসলো। মেয়েটাকে সুন্দর লাগছে। ফাহিম নিজের দৃষ্টি সংযত রাখার চেষ্টা করছে, কারণ এখানে পরিবারের সবাই বসে। কিন্তু বেহায়া মন মানলে তো সেই চোখ বারবার নূরের দিকেই চলে যাচ্ছে। আর এই সুযোগেই সদ্ব্যবহার করলো নূর। ফাহিম সবার সাথে এই কথা বলার ফাঁকে নূরের দিকে তাকাতেই নূর সবার অগোচরে খুব কৌশলে ফাহিমকে চোখ মেরে দিল। সাথে ঠোঁট চোখা করে চুমু দেখাতে ভুলল না। ফাহিম সবেই চায়ের কাপে মুখ দিচ্ছিল। নূরের এখন কাণ্ডে চা ফাহিমের নাকে মুখে উঠে গেল। হাসতে লাগলো ফাহিম। সাথী বেগম দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দিল ফাহিমকে। ফাহিমটা দ্রুত পান করে নিল। সাথী বেগম চিন্তিত কণ্ঠে বললেন, ঠিক আছো তুমি বাবা? গলা খাকারি দিল ফাহিম। হাত চোখে আবারও নূরের দিকে তাকালো। মেয়েটা হাসছে। এই মেয়েটা হাড়ে হাড়ে বচা। কিভাবে ওকে সবার সামনে নাস্তানাবোধ করলো? ফাহিম দৃষ্টি সরিয়ে এনে বলে, জি আন্টি, ঠিক আছে। আমি একটু থেমে আবারও বলে, একটু ওয়াশরুমে যেতাম আর কি। সাথী বেগম বলেন, হ্যাঁ বাবা, নূর তোমায় দেখিয়ে দেবে, তুমি যাও ওর সাথে যাও। সাথী বেগম নূরকে উদ্দেশ্য করে বলে, নূর, ফাহিমকে নিয়ে যাও। আচ্ছা আম্মু। ফাহিম উঠে দাঁড়ালো। নূর বলল, আসুন আমার সাথে। নূর আগে আগে যাচ্ছে, ফাহিম পিছে পিছে। সবার থেকে দূরে যেতেই ফাহিম হাঁসপাশ ভালো করে পরখ করে নিল। না, কেউ নেই। সবাই বসার ঘরে হাঁটায় ব্যস্ত। এই সুযোগে ফাহিম নূরের হাত শক্ত করে ধরল। নূর একটু চমকালো। কিছু বলবি তার আগে ফাহিমকে টেনে টুনে পাশে একটা রুমে নিয়ে গেল। খুব দ্রুততার সাথে দরজাটাও আটকে দিল। নূর হকচকিয়ে বলে, কি হয়েছে, কি করছেন? ফাহিম চোখ ছোট ছোট করে তাকালো। তীক্ষ্ণ কণ্ঠে বলে, ওখানে সবার সামনে এমন করলে কেন? কি করেছি আমি? ইনোসেন্ট একটা ভাব নিয়ে বলল নূর, যেন সে কিছুই করেনি। একেবারে ভাজা মাছ উল্টে খেতে পারে না। ফাহিম মাথার পিছনে হাত বুলালো। ঠোঁট কামড়ে এদিক সেদিক তাকিয়ে হুট করে নূরের কোমর জড়িয়ে ধরে নিজের নিকট নিয়ে আসলো। আচমকা এমন করায় ভয় পেয়ে গেল নূর। চোখ বড় বড় করে তাকালো ফাহিমের দিকে।
পলক ঝাপটে খাপা গলায় বলে, কি করছেন? বাঁকা হেসে ফাহিম বলে, কেন, তুমি যা করেছিলে কি করেছি আমি? ভয়ে ভয়ে বলে নূর। তখন যা তুমি ওখানে করছিলে, দূর থেকে ইশারা দিচ্ছিলে, আর সেটাই আমি প্র্যাকটিক্যাল এখন তোমাকে করে দেখাবো। দেখুন, এমন কিছুই না। কিছুই না? না। আমি তো জানি অনেক কিছু। কি অনেক কিছু? দেখবে? না। আমি তো দেখাবো। বলতে বলতেই ফাহিম ঝুঁকে আসলো নূরের কাছে। চোখ বন্ধ করে নিল নূর। ফাহিম নূরের কানের কাছে ফিসফিস করে বলে, তুমি যে আমার ঠোঁটের ইশারায় চুমু দেখালে, এখন তাই আমি তোমার চুমু খাবো। না। চিৎকার করে উঠল নূর। ফাহিম দ্রুত নূরের মুখ চেপে ধরল। আতঙ্কিত গলায় বলে, কি করছো? সবাই শুনবে। ও সরি। ফাহিমে নূরের মুখের থেকে হাত সরিয়ে দিল। ফাহিম হাত সরাতেই নূর জোর জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। তারপর বলে, আপনি যে এত অসভ্য তা তো আগে জানতাম না। অসভ্য কোথাকার। নূরের বলার ধরন দেখে হেসে দিল ফাহিম। হাসি থামতেই বলে, এইটুকুতেই আমাকে অভ্যাস উপাধি দিয়ে দিলে? এখনো তো তোমার সাথে আরো কত কি করা বাকি। কি করবেন? বাঁকা হেসে ফাহিম বলে, সেটা না হয় বিয়ের পরে দেখাবো। নূরকে চোখ ফেরে সরে আসলো ফাহিম। নূরের মুখশ্রী জুড়ে লালাব আভা ছড়িয়ে পড়ল। মাথা নুয়ে মুচকি হাসলো। লজ্জা পেলে সুন্দর লাগে। কথাটা কানে এসে পৌঁছাতে নূর দ্রুত চোখ তুলে তাকায়, কিন্তু তার আগেই ফাহিম দরজা খুলে চলে গিয়েছে। নূরও কয়েক মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে রইল। পরপর ছুট লাগালো বসার ঘরের দিকে। রাতে খাওয়া দাওয়া সেরে জিহাদ সাহেব, লিপি বেগম আর ফাহিম যাওয়ার জন্য প্রস্তুতি নিল। তাদের শত বলেও থাকার জন্য রাজি করানো গেল না। ওনারা যেতেই সবাই টুকিটাকি কথাবার্তা বলে যার যার রুমে ঘুমাতে চলে গেল। সবাই যেতে জায়ান এবার আরবিকে কোলে তুলে নিয়েই ঘরে বসলো। আরবি সোফায় বসিয়ে দিয়ে বিছানা করে নিল। তারপর আরবিকে আবারও কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। আরবিকে ফ্রেশ করিয়ে নিয়ে বিছানায় রেখে আসলো। তারপর নিজেও ফ্রেশ হয়ে আসলো জায়ান। রুমের লাইট নিভিয়ে আরবির পাশে গায়ে এলিয়ে দিল। সাথে সাথেই বুকের উপর নরম দেহের অস্তিত্ব টের পেয়ে হাসলো জায়ান। দুহাতে আঁকড়ে ধরে আরবির দেহটা জড়িয়ে নিল নিজের সাথে। প্রশ্ন করল, ঘুমাও নিজে। বিকেলে ঘুমালাম না কতক্ষণ? অনেকক্ষণ ঘুমিয়েছি, ঘুমটা ভালো হয়েছে, তাই এখন ঘুম আসছে না। বলল আরবি। আরবির কথায় পরিপ্রেক্ষিতে দুষ্ট হেসে জায়ান বলে, এতদিন পর স্বামীর আতুর ভালোবাসা পেয়েছো, ঘুম তো ভালো হবে। আরবি জায়ানের বুকে হালতো হাতে আঘাত করলো। মুখ ফুলিয়ে বলে, অসভ্য লোক। শব্দ করে হেসে দিল জায়ান। আরবি তা দেখলেও চেয়েছে। পলক ছাপটালো না একটু। নির্নিমেষ দৃষ্টি তাক করে রাখলো জায়ানের দিকে। আরবি সেই দৃষ্টি লক্ষ্য করে হাসি থামানো যায়। নরম চোখে চেয়ে বললেও, কি দেখছো? আপনাকে। সরল গলায় বলল আরবি। আমাকে? এভাবে আর কারোর সামনে আপনি হাসবেন না। ভ্রু কুচকালো জায়ান আরবির এমন কথায়। প্রশ্ন করে, কেন, কি হয়েছে? কিছু না, শুধু হাসবেন না। আরে বাবা, কারণটা তো বলবে। জায়ানের বুকে মুখ গুজে দিল আরবি। তত্তরিয়ে বলে উঠল, এইভাবে হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে, ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। এই যে আপনার হাসি দেখেই তো আমার বুকে চিনচিনে ব্যথা হয়। এই ব্যথাটা আমার ভীষণ ভালো লাগে। তাই আমি চাই আপনি কারোর সামনে এইভাবে হাসবেন না, আর কেউ যেন এই ব্যথার উপলব্ধি না করতে পারে। আরবির আবেগঘন কথায় মন জুড়িয়ে যায় জায়ানের। আরবির মাথায় হাত রেখে নম্র গলায় বলে, হাসবো না, কখনো হাসবো না। আমার কাঠগোলাপ যা অপছন্দ করে তা আমি কখনোই করবো না। জানের কথায় ঘুম ঘুম চোখে হাসে আরবি। জানের বুকে মাথা রাখলেই যেন শান্তিতে চোখ বুজে আসে আরবি। জানের আলতো হাতে চুলের ভাঁজে হাত বুলিয়ে দেয়। ঘুম না এসে উপায় আছে? আরবিও ঘুমিয়ে পড়ল। জায়ান মৃদু হাসলেও ঘুমন্ত আরবিকে দেখে। আরবির এলোমেলো চুলগুলো আঙ্গুলের সাহায্যে গুছিয়ে দিল। আরবির কপালে ভালোবাসার স্পর্শ দিল। এই মেয়েটা তার জন্য যে কি সেটাও কাউকে বলে বোঝাতে পারবে না। জায়ান মৃদু কণ্ঠে বলে উঠল, তোমার মনের সকল আশা আমি পূরণ করবো কাঠগোলাপ। জানি এতে তুমি কষ্ট পাবে, কিন্তু আমার কিচ্ছু করার নেই। এটা আমার করতেই হবে। তৈরি থাকো জান, খুব শীঘ্রই সকল সত্যের সম্মুখীন হবে তুমি। তবে চিন্তা করো না, আমি
এই আমি সবসময় তোমার কাছে ছিলাম, আছি, থাকবো। ভালোবাসি জান, অনেক ভালোবাসি। আই লাভ ইউ। এখন পুরোপুরি সুস্থ আরাবি, নিজের সব কাজ নিজেই করতে পারে, কোনো সমস্যা হয় না। তাই জায়ানও আজ 2 দিন হয়েছে অফিস জয়েন করেছে। অবশ্য যেতে চায়নি, আরাবি ঠেলে ঠুলে পাঠিয়েছে। কত আর ঘরে বসে থাকবে? জিয়াদ সাহেব, মিয়ান সাহেব তো বয়স্ক মানুষ, বেচারা ইফতির উপরই প্রেশার পড়ে যায় বেশি। আর তাছাড়া আলিফা আর ইফতির নতুন নতুন প্রেম, কয়েকদিন পর বিয়েও হবে। অথচ ওর কারণে তারা ঠিকঠাক মতো যে একে অপরের সাথে একটু ফোন আলাপও করতে পারে না, তা বেশ বুঝতে পারে আরাবি। আলিফা মেয়েটা যতই নিজের মন খারাপ লুকিয়ে রাখুক, আরাবি ঠিকই বুঝে যায়। আরাবি আজ ভার্সিটি যাবে, অনেক দিন হয়েছে যায় না। বাড়িতেই জায়ান সব নোটসগুলো এনে দেয়। আবার আলিফাও মাঝে মাঝে এসে ওকে হেল্প করে। ভার্সিটিতে এসে দেখে আলিফা আগেই দাঁড়িয়ে ভার্সিটির বড় মেহগনি গাছের নিচে। আরাবি এগিয়ে গেলেও আলিফার কাছে। আলিফা ওকে দেখে জড়িয়ে ধরল। খানিক সময় পর আরাবিকে ছেড়ে দিয়ে বলে, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি খবর? না, আমিও ভালো আছি। তোর শরীরের অবস্থা কেমন? এখনো কোথায় ব্যথা ট্যাথা আছে নাকি? না নেই। তাই তো উনি আমায় আসতে দিলেন ভার্সিটিতে, না হলে তো বিছানা থেকেও নামতে দেয় না। বাবা, কত প্রেম, কত ভালোবাসা। আরাবি চোখ ছোট ছোট করে তাকালো, বলল, ও আমার সময় এমন করছিস? তুই মনে হয় ধোয়া তুলসী পাতা। ইফতি ভাইয়ার সাথে মনে হয় অন্য মেয়ে প্রেম করে। জিভ কাটলো আলিফা, বলল, আরে কি বলিস? এমন কিছুই না। কেমন কিছু তা আমি ভালোভাবেই জানি। দুজনে যে বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছো তা খুব ভালোভাবেই জানি। টিপ্পনি কাটলো আরাবি। আরাবির কথায় তেতে উঠলো আলিফা, বলে, নিজের কি? হ্যাঁ, নিজে তো বিয়ে করে দিব্যি জামাই নিয়ে সুখে আছো। আমি যে তোমার বেস্ট ফ্রেন্ড, আমার কথা একটু ভাবিস তুই? ভাবি না, কে বললো? আমি তো সবচেয়ে বেশি ভাবি। কি ভাবিস তুই? হুম হুম। এই যে তুই যে ইফতি ভাইয়ের সাথে ভালোভাবে প্রেম করতে পারিস, তাই তো নিজের বরকে ঠেলে ঠুলে অফিসে পাঠালাম। বলল আরাবি। আলিফা এবার চুপ করে রইল। আরাবি বলে, আমি এখন সম্পূর্ণ সুস্থ, তাই ওনাকে বলবো যাতে খুব শীঘ্রই তোদের বিয়ের ডেট ফিক্সড করেন। খুব তাড়াতাড়ি তোদের বিয়েতে যাব আমরা, তৈরি থাকিস। বিয়ের কথা শুনেই লজ্জা পেল আরিফা। প্রত্যুত্তরে মুচকি হাসলো। তা দেখে আরাবি বলে, ইস, লজ্জায় টমেটো হয়ে গেল একদম। তুই বুঝি লজ্জা পাসনি? জায়ান ভাইয়াকে দেখে তো পারলে লজ্জায় মাটিতে নিচে ঢুকে যাস। আরাবিকে খোঁটা দিতে পেরে গর্বে বুক ফুলে গেল আলিফার। আর তুই বুঝি তা লুকিয়ে লুকিয়ে দেখেছিস? আমি কেন লুকিয়ে থাকতে যাব? চোখের সামনেই তো সব ঘটেছে। হয়েছে, চুপ কর। দুই বান্ধবী এইভাবেই খুনসুটি করে ভার্সিটি সময়টুকু পার করলো। ভার্সিটি ছুটি হতেই দুজনেই বাড়ি ফিরে যায়। বাসায় এসে দেখে আরাবি বাড়িতে বেশ তোড়জোড় করে আয়োজন চলছে। কি হচ্ছে ব্যাপারটা বুঝলো না আরাবি, তাই সোজা রান্নাঘরের দিকে এগোলো। দুই শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞেস করেই জানা যাবে। রান্নাঘরে যেতেই দেখে তারা খাবারের বেশ জমজমাট আয়োজন করছে। আরাবি সাথী বেগমের পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, আজ এত আয়োজন কিসের মা? মানে আজ কি কোনো বিশেষ দিন? সাথী বেগম ইলিশ মাছ ভাজছিলেন। ছেলের বউয়ের প্রশ্ন শুনে তিনি হেসে বলেন, না, কোনো বিশেষ দিন না। তোমার ফুপু শ্বশুর আসছেন আমেরিকা থেকে। অনেক বছর হয়েছে তিনি আসেন না। অনেক বছর মানে অনেক বছর। মিথিলা আপা আর অহনা তো সেই জন্যে আমেরিকায় ব্যাক করেছিল। মূলত তোমার বাবাই আপাকে বলেছিল তারা যেন ভাইয়াকে নিয়ে আবার এ বাড়িতে আসেন। জানো তো একটা বিষয়, মিথিলা আপা যেমনই হোক না, ভাইয়া কিন্তু অনেক ভালো, একদম খাঁটি মনের মানুষ। সাথী বেগমের কথায় বেশ ভালো লাগলো আরাবি। সাথী বেগম যেহেতু বলেছেন, তাহলে নিশ্চয়ই ভালো বলার মানুষ হবে লোকটা। আরাবি হাসি মুখে বলে, মা, আমি কি কোনো হেল্প করব? মিলি বেগম দ্রুত পায়ে ওর কাছে এসে বলে, কোনো হেল্প লাগবে না তোমার, তুমি যাও রেস্ট করো। টানা কতদিন রেস্ট করেছি সেই হিসেব করেছেন আপনারা? আর কত কাকিমা, ভারী কোনো কাজ করব না তো, এই তো হালকা পাতলা কিছু হেল্প করি। দুজন হার মারলেন আরাবির কাছে। মিলি বেগম বলে,